মাধব সাহেব? এই তো এসে পড়েছি। 10 মিনিট আগেও তো একই কথা বলেছেন। বাসা যদি দূরে হয় একটা রিক্সা নেই। না না, রিক্সা নেওয়ার দরকার নাই। রিক্সা নেওয়ার দরকার নেই? হ্যাঁ। তাহলে কি আমি হেঁটেই যেতে হবে? তাছাড়া আপনাদের এই মফস্বল শহরের রাস্তাঘাটের যে চেহারা, একটা রিক্সা নিন প্লিজ। আরে হেঁটে যেতে সময় লাগবে, বিকালের নামে সন্ধ্যায় গিয়ে পৌঁছাবো। আরে কোণে দেখতে যাচ্ছি না, রাতে কি না খেয়ে ছাড়বে নাকি? ওই হাঁটতে হাঁটতে ওই খিদেটাও একটু চাওয়ার হবে। এত হিসেব করে আপনি শুনেন, মেয়ে দেখতে সুন্দর তো নাকি সেটা আপনার ওই হিসেবের মধ্যেই ফেলেছেন? পরীর মতো মেয়ে, দেখে নেবেন। আচ্ছা, সেটা তো বুঝলাম, দেখে নেব। কিন্তু বাসাটা কত দূরে? ওই যে হলুদ বাড়িটা দেখছেন, হ্যাঁ ওই পাশেই। ওই হলুদ বাড়িটা? হ্যাঁ। ওরে বাবা, এটা তো অনেক দূর, অনেকক্ষণ লাগবে। আরে যেতে যেতে মগরিবের আজান হয়ে যাবে, আসেন। আচ্ছা চল। কি রতন সাহেব, আসতে এত দেরি হলো কেন? আমাদের এই ছোট্ট শহরটা দেখে আনতে একটু দেরি হয়ে গেল। ইনি হচ্ছেন মনির উদ্দিন, ছেলের বাবা। আর ইনি হচ্ছেন আমিন সাহেব। সালাম আলাইকুম। হ্যাঁ ইসরাফিল, এদিকে এটা নিয়ে ঘরে রাখ। আসো 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 আসো, বসুন। আপনারা একটু কথাবার্তা বলেন, আমি ভেতরে যাই একটু খোঁজ নিই। আসতে রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, নিজের শহর ছেড়ে খুব একটা অন্য কোথাও তো যাওয়া হয় না। তবে ওই রতন মিয়া আপনার মেয়ের কথা অনেক বলেছে। আমার মেয়ে? আপনার একটু ভুল হয়েছে, ও আমার মেয়ে নয়। তাহলে? আমি পাশের বাসার রত্না, মানে মেয়ে। ও তো আমাকে ছোটবেলা থেকেই চাচা বলে ডেকে আসছে। তাই? এই বাসার লোকজন সব ভিতরে। ও, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাবি, আমরা এসে গেছি। এই তো আমার হয়ে গেছে ভাই। শামিম কোথায়? ওকে তো একটু দোকানে পাঠিয়েছি, এক্ষুনি এসে যাবে। তাড়াহুড়োর কিছু নাই ভাবি, আপনি আস্তে আস্তে রান্না করেন। পরপক্ষ তো, রাতে না খাইয়ে দিলে। ভাবি, আমি নিজে হাতে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মফস্বল শহরে যা হয় সবাই সবাইকে নিয়ে থাকা। জি। এ হচ্ছে মাহমুদ সাহেবের ছেলে শামীম। তো কি করছো তুমি? পড়াশোনা? 2 বছর আগে বিএ পাশ করেছি, এখন ব্যবসা করছি। সামনে যে বড় ওষুধের দোকানটা দেখলেন, ওটা নিজের। ও, তা ভালো, বেশ। আমি একটু আসছি। হ্যাঁ, তারপর কি যেন বলছিলেন? এই ভাবির নিজের হাতের বানানো। আসছেন? ভাবি রাতের রান্না নিয়ে খুব ব্যস্ত। আবার রাতের খাবার কেন? হ্যাঁ, আমিও তাই বলি, এত করে বললাম শুনলেই না। না, শুরু করুন শুরু করুন। এটা কার ছবি? এটা মেয়ের বাবার ছবি, মাহমুদ সাহেব। কিন্তু ওসব নিয়ে ছবি? মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ করেছিলেন। আচ্ছা, ওনাকে দেখছি না কেন? আমির সাহেব, মাহমুদ সাহেবকে একটু ডাক। ওই তো উনি এসে গেছেন। আসসালামু আলাইকুম।
উনি হচ্ছেন মেয়ের বাবা মাহমুদ সাহেব। আর উনি হচ্ছেন মনির উদ্দিন, যে ছেলের কথা বলেছিলাম সেই ছেলের বাবা, শহর থেকে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, হুইল চেয়ারে আপনার লোয়ার পোর্শন কি প্যারালাইজ? না না, তা না, ভাই তো মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের একটা স্বাক্ষর শরীরে রয়ে গেছে। স্বাক্ষর মানে ওই মুক্তিযুদ্ধের সময় পায়ে একটা গুলি লেগেছিল, তারপর থেকে। কই রতন সাহেব, আপনি তো এই কথাটা আগে আমাকে বলেননি। বলেনি? মুক্তিযুদ্ধের শেষের দিকে মানে নভেম্বর মাসে একটা বড় যুদ্ধ হয়েছিল। রাত 11টা থেকে শুরু হয়ে পরের দিন দুপুর পর্যন্ত চলেছিল এক টানা। পাকিস্তানিদের একটা বাংকার উড়িয়ে দেওয়ার জন্য আমি গ্রেনেড নিয়ে বেশ একটু আগে বেরিয়ে গিয়েছিলাম। তখন একটা গুলি এসে ঠিক এই যে এখানে লাগে, আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু পড়ার আগে আমি বাংকারে ঠিকই গ্রেনেড মেরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসছি, আমি ওকে নিয়ে আসছি। কি রে, এইটা কি শাড়ি পরলি? এদিকে কালো। আহা, তাড়াতাড়ি পাল্টা, অন্য একটা শাড়ি পর। মা, এই শাড়িটাতেই অনেক ভালো লাগছে। হ্যাঁ, কি ভালো লাগছে সেটা তো এতদিন ধরে আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চল। মাথায় দেখি তো মোটু কেমন লাগছে। ভালোই লাগছে, তবে একটু। ভাইয়া, মা দেখেছো? আচ্ছা মা, আমি তো কোনো খারাপ কথা বলিনি, তবে যে লোকটি তোকে দেখতে এসেছে তোকে দেখেই বুঝবে তুই বাবা মার খুব আদরের সন্তান। আহা শামিম, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ঠিক আছে ঠিক আছে মা, তুমি বসো। দেখলেন তো কথা বলে? বলবো। নামটাম জিজ্ঞেস করেন। আমাদের রত্নামা এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, লক্ষ্মী মেয়ে। কি নাম তোমার মা? জি, রত্না। বাহ, বেশ মিষ্টি নাম। কি পড়ছো? বিয়ে পড়ছি, 2 মাস পরে ফাইনাল। আচ্ছা আচ্ছা, খুব ভালো ছাত্রী। রত্নামা আমাদের খুব পরহেজগার। আমাদের এই মফস্বল শহরে এরকম মেয়ে আর পাবেন না। কি বলেন আমিন সাহেব? হ্যাঁ, ও তো আমাদের নিজেদেরই মেয়ে। এখন ওদের যেতে বলি। হ্যাঁ হ্যাঁ, যাও মা, তুমি যাও, ভেতরে যাও। তাহলে বলেন কি বলবো? তারিখ তারিখ বলেন। আরে তারিখ তো বলবো। মেয়ে আমার মাশাল্লাহ। আমি বাসায় ফিরে ওই আমার স্ত্রীর সাথে ডেটটা ঠিক করে ফাইনাল জানাবো। তবে আমার ইচ্ছে যে আগামী মাসেই বিয়েটা হোক। আলহামদুলিল্লাহ। বলেছিলাম না, এরকম ভদ্রলোক বিয়াই পাবেন না মাহমুদ সাহেব। কই ভাবি সাহেব কই? খাবার দিতে বলেন, রাত হয়ে গেল তো। তাহলে মোটু তোর বিয়ে হচ্ছে? ভাইয়া দেখ, আমাকে কিন্তু মোটু বলবি না, আমি এত বেশি মোটা না। ঠিক আছে, আমি না হয় না বললাম, কিন্তু যার সাথে বিয়ে হবে সে তো আর বলতে ছাড়বে না। বললে ছেড়ে দেবো না। কেমন লাগছে রে তোর? কেমন লাগবে আবার? না মানে তোর বিয়ে হয়ে যাবে, তুই বাড়িটা ছেড়ে চলে যাবি। তুই চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। এতগুলো বছর একসাথে। না ঠিক আছে, ঘুম পাচ্ছে, সকালে উঠে আবার দোকানে যেতে হবে, যাই।
লক্ষ্মী ছেলে, ব্যবসা কেমন চলতেছে? একটু সরে দাঁড়ান, কাস্টমার আসতে দেন। ওই সরে খারাপ কাস্টমার ব্যবসার লক্ষ্মী। কে কাস্টমার বিদায় করবা না আমাকে খাড়া করে রাখবা? অনেক দিন ধরেই কিছু দিতেছো না। কোথা থেকে দিব? এখন তো আর ব্যবসা হয়নি। কে কইলো ব্যবসা হয় না? কালকেও দেখতাম বাড়িতে মেহমান, বোনরা তো দূরে পাঠায় লাভ কি? কাছেই রাখো না। রাখতো এইসব পেঁচাল, টাকার কথা তো। আমিয়া সকালবেলায় বন্দি করো। আরে বন্দি করো, মাল ছাড়াও। আরে সারো সারো, পকেটে কিছু নাই, টাকা লাগবো। এখন দেওয়া যাবে না, টাকা পয়সা নেই। নাই মানে ক্যাশ হাত দাও। আরে হাত দাও না, টাকা পয়সা নাই। আজকের দিনের মধ্যে বেচে আমাকে কিছু টাকা দিতে হইব, টাকা না দিলে কিন্তু খবর আছে। চল কতক্ষণ বয়ে থাকবো? আমার আবার আরমানের কাছে যাওয়া লাগে, বুঝছো? আরমানের কাছে কিছু টাকা পাই আর আরমানের কাছে শালি আইতাছে। হ্যাঁ। আরে শালি না, তগো ভাবি। লজে ওঠ। ওই চারাক কতক্ষণ ধরে বসে আছি তোমার লেগে, আর তুমি না দেখে চলে যেতেছো। কিরে কবি? হ্যাঁ, ওর লেগে 2 ঘন্টা ধরে বই রয়েছি না। হ্যাঁ দীপু কিন্তু মিশা কথা কয় নাই। পথ ছাড়েন। পথ ছাড়ো? পথ ধরলাম কবে? তয় আমি তোমার ওদের বসছি। সরেন, কোনো রকম অসভ্যতা করবেন না। বিয়ার প্রস্তাবের মধ্যে তুমি অসভ্যতা দেখলা কই? ও, অন্য শহরের মানুষ আইয়া প্রস্তাব দিলে হেটা ভালো না? ঠিক আছে, তাহলে প্রস্তাব সারাই হয়ে যাক। আহা, এভাবে কইস না। রত্নারে আমি ভালোবাসি। রত্না, তুমি আর আমার খাড়া করে রেখো না, রাজি হয়ে যাও। রত্না, দীপুরে তুমি ভুল বুঝো না। দীপু তোমার শরীয়ত মোতাবেক ঘরে তো বাঁচাইতে আছে। হ রত্না, খালি তুমি রাজি হয়ে যাও, পুরা গোষ্ঠী তোমার বাড়িতে পাঠা দেব, লগে 2 মণ মিষ্টি। হাও, 2 মণ মিষ্টি। আপনারা কিন্তু অসভ্যতা করছেন। সরেন। ওই মাইয়া, দাম কি দিবা না? খালি দীপুর প্রেম আছে তোমার উপরে, নইলে এতদিনে তোমারে আমি। শোনো রত্না, তোমার লাগে বিয়ে হইলে আমার হইব, নইলে তোমার বিয়ে হইব না। যাও বাড়িতে যাও। আই কবি, তোর ভাবিরে সম্মানের সাথে রাস্তা ছেড়ে দে। হ্যাঁ যাও। তুই পাবি, চল। আমি আর কলেজেই যাব না। কি হয়েছে? ওরা এত খারাপ, নোংরা নোংরা কথা বলছে। কে বলেছে? ইচ্ছে করছে এখন আমি। কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি? তাহলে ও কাঁদছে কেন? আমাকে বলবে তো। বললাম তো কিছু হয়নি, যাও তো তুমি ঘরে যাও। আরে কি হয়েছে বলবে না? আমাকে লুকোচ্ছ কেন? বললে তুমি কি করবে? কি করতে পারবে তুমি? ওই বকেটের ছেলেগুলি প্রতিদিন আমার মেয়েটাকে। কারা ওরা? আমাদের নাম বলবে তো? আমার মেয়েকে অপমান করে এত বড় সাহস, জানো না ও কার মেয়ে? বাবা তুমি ভেতরে যাও, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও তো। যাও বলে তো চলবে না, এইসব হারামি বাচ্চাদের ছেড়ে দেয়া যাবে না। বাবা প্লিজ তুমি ভেতরে যাও, অযথা মাথা গরম করো না, যাও। মাথা গরম করবো না, মাথা গরম করবো না, মাথা গরম করবো। কই কার এত বড় সাহস? শামীম, শামীম! কি বলে? ভয় পাবো কেন? আরে আপনার সামনে বসাই মানুষটি পৃথিবীর সেরা সোলজারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এক হাতে প্রাণ, আর এক হাতে স্টেন নিয়ে আমি পাকিস্তানি সোলজারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। একবার একটা কালভার্ট উড়ানোর জন্য
বৃষ্টির মধ্যে আমি ক্রল করে কি আপনি ঘুমোচ্ছেন কেন? রাতে ঘুমাননি? ঘুমিয়েছি, তবে আরেক কাপ চা খাবেন? শামীমের মা, আরেক কাপ চা দিয়ে যাও। হ্যাঁ, ওই যা বলছিলাম, সেবার সেই অপারেশনে আমরা মোট ছিলাম 8 জন। কালভার্টে ডিনামাইট লাগানোর দায়িত্বে ছিলাম আমি এবং রাজীব মিয়া, আর 6 জন আমাদেরকে কভার দিচ্ছিল। আমি বৃষ্টির মধ্যে এরকম ক্রল করে বাবা, এই গল্প তুমি আমিন চাচাকে অনেকবার শুনিয়েছো। শুনিয়েছি। আমিন চাচার এই গল্প মুখস্থ। শোন, এটা গল্প না, এটা বাস্তব সত্য। মুক্তিযুদ্ধের কোনো গল্প হয় না, জীবন থেকে নেয়া। কি বলেন আমিন সাহেব? আপনি ঠিকই বলেছেন। বাবা স্বামী, তুমি তো দোকান বন্ধ করেই এসছো। জি চাচা। ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে নাও পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার। ও রতন চাচা, এদিকে আসে। আমার ডাকছো কেন বাবা? সালাম দেবো বলে। কবির, সালাম দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছে? মাহমুদ সাহেবের বাড়ি। শুনলাম মাহমুদ মিয়ার গোলগাল মাইয়াটার বিয়া ঠিক করতেছেন। কি করব বাবা, লোকজন দায়িত্ব দেয়। মানুষের দায়িত্ব দেয়, উনি দায়িত্ব নেয়। এই তোরা ওনার কিছু দায়িত্ব দে না। দিমু? হ্যাঁ দে। চাচা, নিজের এলাকার মাইয়া অন্য শহরে পাঠানোর দরকার কি? ঘরের মাইয়া ঘরে রেখে দেন না। বুঝলাম না তোমাকে কথা, কিছু বুঝলাম না রে বাবা। চাচা, দীপু আপনাকে রত্নারে প্রেম করে, আপনি তাকে বিয়ার ব্যবস্থা করেন। কার সাথে বললা? ওর সাথে। পরে খারাপের কি দেখলেন? পাত্র হিসেবে 1 নম্বর। হ্যাঁ দীপু, চাচার কাছে আসো। এই যে দেখেন চাচা, 1 নম্বর। মানুষ মেয়ে বিয়ে দেয় ভালো ছেলে দেখা। ওর রেকর্ড তো হ্যাঁ চাচা জান, ওর রেকর্ড আগে খারাপ আছিল, এখন সব পরিষ্কার করে ফেলাইছে, একেবারে সাফা। দেবো, দেখাও। এই দেন চাচা। দেখছেন তো চাচা, একেবারে পরিষ্কার সাফা। আমার কাজ আছে বাবা, আমি যাই। যাইবেন? ঠিক আছে, তার আগে শেষ কথা। চাচা, আমার জীবনের একটাই স্বপ্ন, রত্নার স্বামী হওয়া। যান, আরেকবার সালাম। আসসালামু আলাইকুম। ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে নাও পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলা চা খেয়েছেন না ভাবিকে দিতে বলবো চা? আসেন আসেন আসেন, বসেন। আপনার গলা যখন শুনেছে চা চলে আসবে। তা বলেন, ওদের খবর কি? খবর তো খুব ভালো। কাল ওদের সাথে যোগাযোগ হয়েছে। আচ্ছা, আপনার মেয়েকে ওরা খুব পছন্দ করেছে, খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। বাহ। কিন্তু আবার কিন্তু কি? একটু কাছে এসে বলি, একটার কিন্তুর জন্ম হয়ে গেছে। কিন্তু আহা, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু সরাসরি বলুন না। ওই কবিরদের দল বড় ডিস্টার্ব করছে, ওই পাত্রপক্ষকে শাসিয়েছে। অনুমতি যেন ওই রত্নামার সাথে বিয়ে ঠিক না হয়। ওই টাউকা দীপুর সাথে নাকি হ্যাঁ আমাদের রত্নামার বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছেন? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর আমি জানবো না? আহা, এটা যে বানানোর কথা সেটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু ভিনসরের মানুষ তো এসব বুঝবে না। কবিরের দল নাকি যে শাসিয়েছে, এই বিয়ে নাকি কোনো মতেই হতে দেবে না। এটা কি মগের মুলুক? ওরা যা চাইবে তাই হবে? হ্যাঁ, ওরা তো তাই ভাবছে, ওরা দেশটাকে মগের মুলুক বানিয়ে ছাড়ছে। ইচ্ছে করে ওগুলোকে কুপিয়ে। বাবার মতো কথা বলিস না তো, কত কিছু মানিয়ে যে আমাকে চলতে হয়। কত চেষ্টা করে বিয়েটা পাকা হলো, এখন যদি এটাও। স্বামী, থানায় একটু জানিয়ে রাখবি? মা, থানা পুলিশ করে কোনো লাভ নেই। থানা পুলিশ যদি ওরা ভয় পেত তাহলে এমন করতো না। আমার মাথায় কিচ্ছু আসছে না, কিন্তু যে করে হোক রত্নার বিয়েটা তো দিতে হবে। বিয়ে দেব দেব করে হচ্ছে হবে, বয়সটা তো পেরিয়ে যাচ্ছে। এত কষ্ট করে
আর এই সুরের পালগুলোর জন্য বিয়েটা ভেঙে যাচ্ছে। 20,000 টাকা লাগবে। অবশ্যই। 3 জনে কক্সবাজার ঘুরতে গেলে 20,000 টাকা লাগবে। কম লেবি না। তোমরা ওদের ভয় পাচ্ছ কেন? কারা ওরা? কি পরিচয়? বাবা আহা, ওদের ভয় পাবার কি আছে? দুনিয়ার সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। বাবা তুমি একটু বুঝতে চেষ্টা করো। কি বুঝতে চেষ্টা করবো? বাবা শামেম, শামেম, বাবা আমি আসছি। আমার সন্তান, আমার ছেলে ভয় পাবে? এটা এটা কোন কথা হলো? 20,000 টাকা ছাড়া তো কেমনে যাবো? হয় টাকা আনছস? আরে এত কম টাকা কি হইব? তোরা না কইছি বেশি করে টাকা দিবি, 3 জন মানুষ। ভাই দিব তো, আমি তো সবসময় দিছি। আজকে একটু কি আছে? আজকে এতটুকু তো হইব না, তো আরো বেশি টাকা লাগবে। এত কম টাকা দিলে চলবো কেমনে? এই তোরা কি এলাকায় থাকতে চাস নাকি চারটি বাট্টি গোল করে তোকে বাইরে পাঠাই দেবো? শুনলাম বোনের নাকি বিয়ে দিতেছস, বিয়ে দেওয়ার পারমিশন নিছস? আমাকে জিজ্ঞাসিলি? এলাকায় যা করবি পারমিশন লয়ে করবি, ঠিক আছে? ভাইয়া আজকে এটাই রাখ। শামীম, শামীম, কারা ওরা? হ্যাঁ কারা? আরে ওদেরকে ছেড়ে দিবি না? না না, কোনো আপোষ করবি না। ওই শুয়োরের বাচ্চাদের সব ধরে ফেল, মার। আমার গালাগালি করে কে রে? এই এই ভিতরে কথা বুড়ারে চুপ করতে কও। এই তোর বাপের কিন্তু গলা টিপা দি মাইলে একদম ভিতরে। কোনো আপোষ করবি না। ওই শুয়োরের বাচ্চাদের ধরে ফেল। বাবা বাবা তুমি চুপ করো তো। কেন চুপ কর? ওদের আমি ভয় পাই? বাবা তুমি একটু শান্ত হও। কেন শান্ত হব? কি পেয়েছ ওরা? এই ইট মার, ইট মার, ইট মার, ইট মার। তোর হালার করে বুড়া এখনো ওই এই যে, এই যে, ওই কি করছে? এই, এই, ধর, ধর ওকে, ধর। তুমি ভিতরে চলো, আমি দেখছি বাবা। আমার বাড়ি দিয়ে ধর, ধর, ধর। আমি দেখছি বাবা। আমার বাড়ির সামনে। আবার গালি ও দেখ মার। সময় এখন অনেক বদলে গেছে বাবা, তুমি তো চাইলে এখন সবকিছু করতে পারো না। পারি না মানে? ইচ্ছে করলেই পারা যায়। জান বাজি রেখে যুদ্ধ করেছি, দেশকে স্বাধীন করেছি। আর এসব তেলাপোকাকে ভয় পাবো? তুমি ঠিকই বলেছো বাবা, ওরা হচ্ছে তেলাপোকা। এরা যেভাবে জ্বালিয়ে যাচ্ছে। জ্বালিয়ে যাচ্ছে। কেউ কিছু বলছি না বলে কত বড় শক্তি হাতে পায়ে ধরে বিদায় নিল। আর এরা ফুয়ের আগে উড়ে যাবে। এদের সাথে কোনো লেনদেনে যাবি না বলে দিচ্ছি। আমি তোকে বারণ করে দিলাম। তুমি জানো না বাবা, জানো না ওরা কি রকম। ওদের সাথে লাগতে গেলে তো কি হবে? কি হবে লাগলে? জান নিয়ে পালিয়ে কুল পাবে না। আরে পৃথিবীর 1 নম্বর সেনাবাহিনীকে প্রাণ নিয়ে পালাতে হয়েছে আমাদের হাত থেকে বাঁচার জন্য। আর এরা তো হাতে পিষে মারার মতো তেলাপোকা। বাবা তুমি ওদের কিছু বলতে যেও না, কত যে ব্যালেন্স করে চলতে হচ্ছে। এদের সঙ্গে তুই ব্যালেন্স করে চলছিস? কথাটা বলতে তো লজ্জা হলো না? তুই না আমার ছেলে, যাকে সবাই বীর মুক্তিযোদ্ধা জানে? বাবা সব পাল্টে গেছে। কি পাল্টেছে? দেশের নাম পাল্টেছে? পতাকা বদলেছে? হ্যাঁ, যে দেশের জন্য 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশে ওরকম কিছু নরকীয় কীট রাজত্ব করবে আর তাদেরকে ভয় পেয়ে চলবে সাধারণ মানুষ? কি হয় কখনো? হয় না বাবা, কিন্তু হচ্ছে। হচ্ছে মানে? হচ্ছে মানে হচ্ছে বাবা। তুমি তো থাকো 4 দেয়ালের ভেতরে, বাইরে কি হচ্ছে তুমি তো জানো না। জানি না মানে? জানি না বললেই মানতে হবে? তুই তুই আমার ছেলে বললেই মানতে হবে যে মুক্তিযোদ্ধাদের দেশে ওই ছারপোকারা রাজত্ব করবে? তাই তো করছে, তুমি তো জানো না বাবা। তুমি তো জানো না বাবা? হ্যাঁ, বললেই হলো। কেন তুমি ওদের সাথে তর্ক করতে যাও? তাহলে কি ওদের কথা মেনে নেবো আমি? তোমার ছেলে মেয়েরা যা হয়েছে আমাকে বোঝাতে চায়, আমাকে। জান বাজি রেখে যুদ্ধ করা লোক আমি। কে অস্বীকার করছে? কিন্তু এখন সব কিছু বদলে গেছে। কি বদলে গেছে? দেশের মানুষ বদলে গেছে? দেশের মানুষ আমাদের ভুলে গেছে? না, সেদিন এই দেশের মানুষ আমাদের সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে। তা না হলে কি মুক্তিযুদ্ধ করা সম্ভব হতো? তোমরা হুজুগে মেতেছিলে বাবা। কি বললি?
কি বললি তুই? মুক্তিযুদ্ধ হুজুগ ছিল? অতি অল্পতে স্বাধীনতা পেয়েছিলে তোমরা। শামীম, এই কথাটা বলার আগে একবার মনে করে নিস, এই স্বাধীনতার জন্য 30 লাখ লোক প্রাণ দিয়েছে। কেউ তো তা অস্বীকার করছে না বাবা। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার নামে তোমরা ইমোশনালি ঝাঁপিয়ে পড়েছিলে, অকাতরে প্রাণ বিলিয়েছ, কিন্তু এর জন্য কি কি করা দরকার সেটা তোমরা জানোনি, করোনি। মুক্তিযুদ্ধ তো দেখিসনি, তাই তুই এ কথা বলতে পারিস। দেখার দরকার পড়ে না বাবা, সবকিছু নিজের চোখে দেখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা আসলে তোমাদের পুরো দায়িত্বটা পালন করতে পারোনি, আর সেজন্যই আজ এই অবস্থা। তোমরা আছো সেই সময়, সেই 9 মাস কি করেছো তা নিয়ে, কিন্তু এরপরেও যে তোমাদের দায়িত্ব ছিল সেটা তোমরা কেউ করোনি। এরপর কেউ কেউ যেটা করেছে সেটা হলো এর বিনিময়ে মূল্য নেয়া। চুপ চুপ, মুক্তিযোদ্ধাদের ছোট করে একটি কথা বলবি না। স্বাধীনতা আর মানুষের মুক্তি ছাড়া তখন আমাদের মাথায় কিছুই ছিল না। স্বাধীনতা এনেছো ঠিকই, কিন্তু মানুষের মুক্তি দিতে পেরেছো? তোমরা তোমাদের দায়িত্ব শেষ করেছো 9 মাসে। এরপর এরপর কি করেছো বাবা? এই দেশের জন্য কি করেছো তোমরা? বলো কি করেছো? কি করেছি? কি করেছি? আমি তো, হ্যাঁ, তোমার অবস্থা না হয় এরকম, কিন্তু তোমার সতীর্থ, তোমার সহযোদ্ধারা, তারা কি করেছে বাবা? তাদের দায়িত্ব যদি তারা ঠিকঠাক মতো করতো, আজকে তো আমাদের এই অবস্থাটা হতো না। বাবা, আমি তোমার ছেলে, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীর ছেলে, কিন্তু আমাকে আপোষ করে চলতে হয়। আপোষ করে না চললে আমি টিকে থাকতে পারবো না। শুধুমাত্র বেঁচে থাকার জন্যে আমাকে ওদের সাথে আপোষ করে চলতে হচ্ছে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য আপোষ করে কাপুরুষেরা। স্বাধীনতার যুদ্ধে তো প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম। না, কাপুরুষের মতো এখন বেঁচে থাকার ইচ্ছে আমার নেই। বাবা, এই ঘরে থেকে তুমি বাইরের অবস্থাটা বুঝতে পারছো না। অবস্থাটা এখনো তোমাদের ফেভারে নেই। অবস্থা কখনো ফেভারে থাকে না, ফেভারে আনতে হয়। আনবো আমি। কত বড় বড় যুদ্ধ করেছি। হ্যাঁ করেছো বাবা, কিন্তু এখন অবস্থা অন্যরকম। এখন তো তুমি, এখন আমি কি? আমার কি সাহস নেই আমার? ওই সিচকে গুন্ডাদের ভয়ে আমাকে গর্তে লুকাতে হবে? এখন আমি দাঁড়ালে বাবা, বাবা থাক না, যেভাবে চলছে চলুক, আমি ওদের সঙ্গে ম্যানেজ করে নিব। ওদের সাথে ম্যানেজ করে আমার মেয়ের বিয়ে দিতে হবে। ওদের সাথে ম্যানেজ করে আমার ছেলের ব্যবসা চালাতে হবে। বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে নিজে স্বাধীন করা দেশে এসব দেখে যেতে হবে। না রে মা, না রে বাবা, আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। এ আমি মানতে পারবো না। এছাড়া তো কোনো উপায় নেই বাবা। তুমি মাথা গরম করো না, আমাদেরকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমরা যেমন চলছিলাম তেমনই চলবো। শুনতেও লজ্জা হচ্ছে, আমার সন্তান বলছে এ কথা। এখন আর কিছু করার নেই বাবা, এখনকার বাস্তবতা এটাই। তোদের কাছে হতে পারে, আমার কাছে নয়। এটা 71 নয়, এখন তুমি কিছুই করতে পারবে না। এখন তুমি, আমি পঙ্গু। হ্যাঁ, আমি পঙ্গু, আমি দাঁড়াতে পারি না। কিন্তু আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা, ওরা সবাই তো আর পঙ্গু না। আমি ওদের ডাকবো, ওরা আমার সাথী হবে। বাবা, তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। এখন আর কেউ কারো ডাকে আসবে না। সারাক্ষণ ঘরে থেকে থেকে তুমি ওই ইমোশনেই পড়ে আছো। 71-এর ওই ইমোশনটা যে কী রে মা,
তোকে আমি বোঝাতে পারবো না। ৭১-এর সব গল্প তুমি এত বেশিবার করেছো যে এখন আর ওসব শুনতে একদম ভালো লাগে না। একটা গল্প এখনো তোদের বলা হয়নি। মুক্তিযুদ্ধে আমরা ১০৬ জন ছিলাম একটা গ্রুপে, একসাথে যুদ্ধ করা, একসাথে থাকা, দিনে ২ দিনে ৩-৪ ঘন্টা ঘুমানো। এর মধ্যে কখন যে বিনের সুতে গেঁথে গেছি বলতে পারবো না। যুদ্ধ শেষ হবার ২-৩ দিন পর আমরা যখন একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, তখন আমরা ভেবে দেখলাম যে আমাদের হয়তো আর দেখা নাও হতে পারে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম কারো যদি কখনো প্রয়োজন পড়ে আর ডাক দেয়, আমরা সবাই আবার এক হয়ে যাব। সেদিন ১০৬খানা হাতের উপর হাত রেখে আমরা এই প্রতিজ্ঞা করেছিলাম। বাবা, ওসব কথা কি এখন আর কারো মনে আছে? এসব কথা ভুলে যাওয়ার না। আমি নিশ্চিত আমার ডাক পেলে ওরা সবাই আসবে। কি করছো? একটা ডায়েরি, আর মুক্তিযুদ্ধের একটা ডায়েরি এখানে রেখেছিলাম। এটা কি এখন তুমি খুঁজে পাবে? কিন্তু ওটা তো খুঁজে পাওয়া দরকার। ওটা এখানেই তো রেখেছিলাম, ওর মধ্যে আমার সহযোদ্ধাদের সবার নাম ঠিকানা লেখা আছে। আমিও তো দেখেছিলাম, এখন কি আর এটা খুঁজে পাবা? কিন্তু খুঁজে তো আমাকে পেতেই হবে। আমার সব সহযোদ্ধাদের নাম ঠিকানা আছে, আমার ওদের খুব প্রয়োজন। দেখো না একটু। এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই। ইয়েস, এই যে এদের মধ্যে আমাদের সেই সবার নাম ঠিকানা আছে। এইবার আমি সবার কাছে চিঠি পাঠাবো, চিঠি লিখবো। বাহ, কটা লেখা হলো বাবা? এটা নিয়ে 26টা। রংপুরের শাহাদাতকে লিখলাম। ভীষণ সাহসী মুক্তিযোদ্ধা ছিল। হ্যাঁ, ওর হাতের নিশানা খুব ভালো ছিল, কখনো মিস করতো না। একবার মুক্তিযুদ্ধের সময় এক যুদ্ধে ওর হাতে মাত্র 3টে গুলি ছিল, সেই 3টে গুলি দিয়ে 2টো পাকিস্তানি সেনাকে সে একেবারে। বাবা, তুমি না এখনো ছেলে মানুষ আছো, এই যে এত চিঠি লিখছো, কোনো কাজ হবে? মারে, তুই জানিস না আমাদের সম্পর্ক। যা, তোর মাকে 1 কাপ চা দিতে বল। চা। আর কত লিখবে? এই তো বগুড়ার ময়াজউদ্দিনকে লিখছি। তোর মনে নেই ওই যে মহেশ ভাইয়ের গল্প করেছিলাম, মুক্তিযুদ্ধের সময় যার মেয়ে সন্তান হয়েছিল। আমরা মুক্তিযুদ্ধ থেকে ফিরে শুনলাম মহেশ ভাই বাবা হয়েছেন। সবাই নিয়ে গেলাম যে এই নবজাতক মেয়ের নাম রাখলাম মুক্তি। বাবা, তোমার চিঠি লেখা শেষ হয়েছে? এই তো আর 3-4টা হলেই শেষ হয়ে যাবে। শোন স্বামী, তুই তো নিজ হাতে সবগুলো পোস্ট করবি, তাহলে ওরা তাড়াতাড়ি পেয়ে যাবে এবং সবাই চলে আসবে।
আমি লিখে দিয়েছি আগামী মঙ্গলবার ঠিক 7 দিন পর আমার এখানে চলে আসতে। আমার ভীষণ বিপদ। বাবা তুমি এত সহজ সরল, খালি খালি কষ্ট করছো, দেখেও কেউ আসবে না। তুই তো 71 দেখিস নি রে বাবা, দেখলে এসব বলতে পারতি না। আমাদেরকে যে কোন বিনি সুতোয় গেঁথে গেছে 71 সেটা তুই জানিস না। দেখবি ওরা সবাই আসবে। হ্যাঁ আচ্ছা, আমরা তো 106 জন, তো অনেকগুলি চেয়ার লাগবে। তুই কিন্তু একটা ডেকোরেটরকে বলে রাখিস। হ্যাঁ কিরে এত কম চেয়ার কেন? আগে তো ওরা আসুক, আসলে আরো ম্যানেজ করা যাবে। আসলে মানে সবাই আসবে। যা যা যা, আরো চেয়ার নিয়ে যা। বাবা, হ্যাঁ তুমি তো নাস্তা করনি, মা তোমাকে ডাকছে, চলো। একদিন নাস্তা না করলে কিছু হবে না। আচ্ছা তুমি যাও তো, নাস্তা করে আসো। যদি কেউ আসে আমরা বসাবো। যদি কেউ আসে মানে? ওরা সবাই আসবে। আচ্ছা ঠিক আছে, আসবে। তুমি নাস্তা করে আসো তো, 11টার বেশি বাজে। শামীম, ওদের নাস্তা টাস্তার ব্যবস্থা করেছিস তো? জি বাবা, হোটেলে বলা আছে, ওরা এলেই বলা মাত্র দিয়ে যাবে। তোর মাকে বলতে সাহস পাইনি, ওর হাতের রান্না হলে খুব ভালো হতো। চলো তো, 5 মিনিটের মধ্যে নাস্তা সেরে এসো। আচ্ছা তোরা আমার যাবার জন্য ব্যস্ত হচ্ছিস কেন? হ্যাঁ, ওরা এসে যদি আমাকে না দেখে তাহলে তাহলে কি বলবে বলতো? কিছুই বলবে না, চলো। এত তাড়াহুড়ো করছো কেন? আস্তে আস্তে খাও। আজ আমি খুব খুশি, খেতে পারছি না স্বামীর মা। আজ তুমি একটা রঙিন শাড়ি পরতে। রঙিন কেন? না, ওরা আসবে, তোমাকে প্রথম দেখবে তো। এই বয়সে আমি রঙিন শাড়ি পরবো? তোমার যে কি কথা না। ও মা, তোমার আর এমন কি বয়স হয়েছে? তোমার কোনো লাল শাড়ি নেই? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কতদিন পর ওদের সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগছে। কোথায় আছিস? আমার দোকান এখনো খোলা হয়নি বাবা। আজ দোকান খোলার দরকার নেই। আশ্চর্য, ওরা আসবে কি আসবে তার কোনো ঠিক নেই, তাই বলে আমি দোকান বন্ধ রাখবো? আরে তোদের কতবার বলবো, ওরা আসবে, সবাই আসবে। বাবা, কোন ভরসায় যে তুমি এই কথা বলছো আমি বুঝতে পারছি না। তোরা তো দেখিসনি আমাদের সেই দিনগুলি, তাই এসব কথা বলতে পারছিস।
কই বাবা, তোমার বন্ধুরা তো এখনো এলো না। বুঝতে পারছি না এখনো এসে পৌঁছলো না কেন। আসবে না বাবা, খালি খালি তুমি আশায় থাকছো। আসবে, হয়তো রাস্তায় কোনো কারণে দেরি হচ্ছে। বাবা তুমি নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছ। এটা সান্ত্বনা দেওয়ার কি আছে? ওরা আসবে, না এসে পারে না। এখনো তো কাউকে দেখা যাচ্ছে না। সময় তো শেষ হয়ে যায়নি, ওরা আসবে। বাবা, তোমার সময় পার হয়ে গেছে। বলেছিলাম না কেউ আসবে না, দেখেছো কেউ আসেনি। কেন এলো না? ওদের সবারই তো আসার কথা ছিল, কেন এলো না? বাবা, তুমি দুঃখ পেও না। কষ্ট পাওয়ার কিছু নেই বাবা, এখন এটাই স্বাভাবিক। বাবা তুমি কাঁদবে না, এটা কোনো ব্যাপার না। আর তোমার চাওয়াই তো কোনো অন্যায় ছিল না, তুমি কেন কষ্ট পাচ্ছ বাবা? আমি কষ্ট পাচ্ছি না, আমি লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছি এই ভেবে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মুক্তিযোদ্ধা মাহমুদ আলী সাহেবের বাসা? হ্যাঁ, আমি মাহমুদ। আপনি কে? জি, আমি অর্ক। অর্ক? আপনি কাকে চান? আমি আপনার কাছে এসেছি। আমার কাছে এসেছেন কেন? জি, আপনি চিঠি লিখেছিলেন আসতে। আমি আপনাকে চিঠি লিখেছিলাম? দিনাজপুরের আফসার উদ্দিনকে আপনি চিঠি লিখে আসতে বলেছিলেন। আমি ওনার ছেলে। আরে আসো আসো আসো, ভিতরে আসো। আফসার উদ্দিন আমার সহযোদ্ধা। কই কই আফসার উদ্দিন আসছে? জি না, উনি অসুস্থ, তাই আসতে পারেনি, আমাকে পাঠিয়েছেন। আফসার উদ্দিন অসুস্থ, আসতে পারেন? জি, সেজন্যই তো আমাকে পাঠালেন। আপনার নাকি ভীষণ প্রয়োজন। তোমাকে দিয়ে কি হবে? কেন হবে না? হবে। বাবা সবসময় বলেন, আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, তোমরা তা রক্ষা করবে। এটাই তো নিয়ম। এক প্রজন্ম দেশ স্বাধীন করে দেয়, আরেক প্রজন্ম তা রক্ষা করে, গড়ে। আপনার জন্য আমার বাবার যা করার কথা সেটা আমি করব। আমরা করব। তুমি করবে?